দুজন ছেলে বনগাঁ থেকে স্কুটিতে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর সেই যাত্রাপথেই তারা একটি পোড়ো বাড়িতে উঠেছিল থাকার জন্য। কিছু কারণবশত সমস্যা হয়েছিল তাই, কিন্তু সেখানে তাদের সাথে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যা তারা আজও ভুলতে পারে না। আর যে ঘটনা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। আজকের এই যে ঘটনা যাদের সাথে ঘটেছে আর কি, তাদের বাড়ি কিন্তু বনগাঁতে, কিন্তু তাদের খুবই কাছের বন্ধু, প্রিয় বন্ধুও বলা যায়। তারা একসাথেই পড়াশোনা করেছে এবং তাদের এক বন্ধু বর্তমানে শিলিগুড়িতে থাকে কর্মসূত্রে, ভাড়া বাড়িতেই থাকে। সে দাদা কিন্তু অবিবাহিত এবং তার বাকি দুই বন্ধু যার বাড়ি বনগাঁতে, এই দাদার বাড়িও কিন্তু বনগাঁতেই ছিল। আর এই দুই বন্ধুর মধ্যে কিন্তু একজন চাকরি করে আর একজন চাকরির জন্য পড়াশোনা করছে। তো সেইভাবেই তারা কিন্তু পরিকল্পনা করেছিল যে তারা সেই শিলিগুড়িতে যাবে, সেই বন্ধুর কাছে থাকবে এবং সেখান থেকে ঘুরতে যাবে। কিন্তু এই হঠাৎ পরিকল্পনার ফলে কোনোভাবেই কিন্তু টিকিট কনফার্ম হচ্ছিল না। আর তখন তারা ঠিক করে তারা তাদের স্কুটিতে করে সেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবে। তারা কিন্তু স্কুটিতে চাইছিল না, তারা ভেবেছিল ওখানে গিয়ে কোনো বাইক রেন্টে নেবে, কিন্তু সেটা হলো না। আর তারপর স্কুটিতে করে ওদিকে তার বন্ধুর বাইক আছে, সেখানে তারা সেইভাবে বেরিয়ে যাবে। তাই নির্দিষ্ট দিনে তারা কিন্তু দুজনে বেরিয়ে যায় শিলিগুড়ির উদ্দেশ্যে। তারা যখন বনগাঁ থেকে স্কুটি চালাচ্ছিল, মানে যাত্রা শুরু করেছিল, তখন দুপুর গড়িয়ে গেছে। তারা দুপুরের খাওয়া দাওয়ার পরে কিন্তু তাদের যাত্রা শুরু করেছিল। বিভিন্ন জ্যামের কারণে, অনেক সমস্যার কারণে তাদের কিন্তু রায়গঞ্জ আসতে আসতে সেদিন প্রায় 12:30 মতো বেজে গিয়েছিল। তবুও তাদের কোনো সমস্যা ছিল না। তারা ডিসাইডই করে নিয়েছিল তারা কোথাও থাকার জন্য দাঁড়াবে না। তারা এর মাঝখানে অনেকবারই দাঁড়িয়েছে, একটু খাওয়া দাওয়া করেছে, একটু রেস্ট নিয়েছে, কিন্তু সেইভাবে কোথাও থামবে না, একেবারেই শিলিগুড়িতে গিয়ে পৌঁছবে। আর এটাও বলে দিচ্ছি, শিলিগুড়ির ফুলবাড়ি এরকম একটা জায়গা যেখানে তার বন্ধু থাকে। তো সেইভাবে কিন্তু তারা যাচ্ছিল। কিন্তু রায়গঞ্জ আসার পরপরই এতটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে তারা কোনোভাবেই তাদের স্কুটি চালাতে পারছিল না। তারা কিন্তু সঙ্গে করে রেইনকোট নিয়ে নিয়েছিল, কারণ এই যে সিজনটা না, ওই উত্তরবঙ্গের দিকে যখন তখন খুব বৃষ্টি হয়, তা তারা কিন্তু রেইনকোট সেভাবে নিয়ে এসেছিল। কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিল যে সমস্ত কিছু পুরো ধোঁয়াশা মতো হয়ে গিয়েছিল, সামনে এগোনো মুশকিল হচ্ছিল। আর রাত হয়ে গিয়েছিল। অন্য সময় হলে গাড়ি ঘোড়া সমস্ত কিছু চলছে, ট্রাফিক লাইন সমস্ত মেনটেন করে চলছে, কিন্তু সেই সময় না, যেটা ওরা বললো আর কি, এমন লরি চলা শুরু হয়েছে, মানে বড় বড় লরি চলতে আছে। আর সত্যি বলতে ওরা খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ একটু আগেই, মানে যে সময়টার কথা বলছি তার একটু আগেই ওদের সঙ্গে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটতে ঘটতে ওরা বেঁচে গিয়েছিল। কারণ একটি লরি পুরো ওদের গা ঘেঁষে চলে গিয়েছিল ওভারটেক করার জন্য। অতএব দাদা যেটা বলল যে রাত্রেবেলায় লরিরাই পুরো রাজা হয়। প্লিজ কিছু মনে করবেন না, অনেকে হয়তো এই পেশার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু যেটা দাদা বললো সেটাই বলছি, যে রাত্রেবেলায় ওরা কোনো ট্রাফিক রুলস কিছুই ঠিকমতো মানতে চায় না। ওরা একেবারে নিজেদের মর্জি মতো গাড়ি চালায়, মানে চেষ্টা করে হয়তো অ্যাক্সিডেন্ট না হওয়ার, কিন্তু ওরা এটা একদমই ভাবে যে রাত হয়ে গেছে, অতএব এখন আমরাই রাজা। তো সেইভাবে একটু আগে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে ওরা বেঁচে গেছে। আর এখন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ওরা কিন্তু ওখানে আর মানে চালাতে পারেনি স্কুটি, এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিল। ভেবেছিল যে বৃষ্টি একটু কমলে আবার তাদের জার্নি শুরু করবে, কিন্তু বৃষ্টি ক্রমশই বাড়তে লাগছিল। এতটাই বৃষ্টি হচ্ছিল যে ওদের পক্ষে স্কুটি চালানো কোনো মতেই সম্ভব নয়, তাও আবার এই মানে যেভাবে যে দ্রুত হারে লরি চলছে তার মধ্যে থেকে। বৃষ্টি না হলে কোনো সমস্যা ছিল না, ওরা সেইভাবে চলে যেতে পারতো। আর এমন জায়গায় ওরা দাঁড়িয়েছে যেখানে দোকানপাট কিছু কিছু আছে, কিন্তু তেমন নেই, ফাঁকা ফাঁকা একটা জায়গা। আর যেহেতু বৃষ্টি হচ্ছে বললাম না, তাই তেমন লোকজনও কোথাও নেই, দোকানপাট সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। ওরা কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ওর বন্ধুকে ফোন করলো, ওরা বলল যে আশেপাশে কোনো লজ থাকলে তোরা সেইখানে থাকার ব্যবস্থা কর, এই রাত্রেবেলা আসতে হবে না, যদি কোনো অঘটন ঘটে যায় তখন একটা খারাপ কিছু হয়ে যাবে, তোরা একটা লজ দেখার ব্যবস্থা কর।
কিন্তু ওরা আশেপাশে কোথাও কোনো লজ দেখতে পেল না। একটু এগিয়েও গেল, স্কুটি এক জায়গায় রেখে ওরা কিন্তু হাঁটতেও লাগলো যে আশেপাশে দেখে একটু দূরে কোথাও গিয়ে দেখি যে যদি কোথাও কোনো লজ পাই, কিন্তু সত্যি বলতে পেলো না। তখন সেই মুহূর্তে ওরা কিন্তু আবার স্কুটি চালানো শুরু করলো বৃষ্টির মধ্যে, মানে সেইভাবে না যে শিলিগুড়ি পৌঁছবো, ওরা ওই লজ দেখার জন্য বেরিয়ে পড়লো। সেই রাতটা ওদের কাছে যে কি ভয়ঙ্কর ছিল, ওরা এখনও সেটা মনে করলে শিউরে ওঠে। কিছুটা দূর যাওয়ার পরে ওরা কিন্তু একটা লজ দেখতে পায়, কিন্তু আনফর্চুনেটলি সেই লজে কোনো জায়গাই নেই, কারণ এই বৃষ্টির জন্য অনেকেই তাদের যাত্রা সেইখানে ক্যান্সেল করে দিয়ে লজে থাকছে। হয়তো বৃষ্টি কমে গেলে বা হয়তো সেই রাতটা সেখানে থেকে পরের দিন ভোরবেলার দিকে তারা আবার তাদের জার্নি শুরু করবে। তো অতএব বুঝতেই পারছেন যে কী হারে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির মধ্যে কোনোভাবে জার্নি করা পসিবল হচ্ছে না নর্মাল মানুষদের পক্ষে। কি করবে ওরা কিছুই বুঝতে পারছে না। তার পাশে লজে গেল একটা, মানে লজই ওখানে আর কি, কিন্তু ওরা কোনোভাবেই কোনো জায়গা পেল না। আর ওই যে বলে না, সময় যখন খারাপ হয় সব দিক থেকেই খারাপ হয়, যে আর কি পিছনে বসা ছিল সেই বন্ধুর এই বৃষ্টিতে ভিজে, মানে রেইনকোট কি আর মানায়, তো এই বৃষ্টিতে ভিজে তা তৎক্ষণাৎ প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসছে। আর তার শরীর পুরো কাঁপছে, এতটাই কাঁপছে যে বারবার করে সে বলছে আমাকে কটা কম্বল দে, আমার গায়ে কম্বল জড়িয়ে দে। মানে ম্যালেরিয়া হলে যেমন অনেক সময় হয় না যে অনেক মানে কম্বল দেওয়ার পরেও, অনেক শীতের বস্ত্র দেওয়ার পরেও তার শীত মানায় না, ঠিক সেই সময় ওই দাদার সঙ্গে কিন্তু সেরকমই হয়েছিল। এমন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে ওরা পড়ে গিয়েছিল যে ওরা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এক দুবার করে ফোন করেই যাচ্ছে সেই বন্ধুকে, যে আর কি ওই শিলিগুড়িতে থাকে, কিন্তু তাকে কতবার আর ফোন করা যায়। সে কিন্তু অনেকবারই ফোন করেছে, যখন তারা লজ খোঁজার জন্য আবার বেরিয়েছিল তখনও ফোন করেছিল, কিন্তু পরে আর করেনি, যে হয়তো ভেবেছে এখনও স্কুটি চালাচ্ছে বা কিছু। কিন্তু কতবার তাকে আর বলা যায়, সেও তো টেনশন করছে। তো সেই মুহূর্তে ওরা আবার স্কুটিতে ওঠে। একটু এগোনোর পরে পিছনে যে দাদাটা বসা ছিল সে আর সেখানে বসে থাকতে পারছে না, তার শরীরটা এতটাই অসুস্থ হয়ে গেছে। তো সেইভাবে হঠাৎ করে হাইওয়ের পাশের থেকে একটা রাস্তা মতো চলে গেছে। তো সেখানে একটু ভেতর দিকে গিয়ে, মানে রাস্তার পাশে আর দাঁড়ায়নি, যানজট রয়েছে, মানে গাড়ি টাড়ি সমস্ত কিছু যাচ্ছে, ওরা একটু ভেতর দিকে গিয়ে দাঁড়িয়েছিল। এদিকে সঙ্গে করে কোনো ওষুধও নিয়ে আসেনি, অনলাইনে সার্চও করছে, কিন্তু ওষুধের দোকান যেতে গেলে আরও একটু সামনে যেতে হবে, এখন যাওয়া কোনো মতেই পসিবল বলে মনে হচ্ছে না। কিন্তু আজব করার বিষয় হলো, সেই সময় একটি বয়স্ক ঠাকুমা দাদুই, যথেষ্ট তাদের বয়স হয়ে গেছে, তারা ঠিকমতো হাঁটতেও পারছে না, কুঁজো হয়ে গেছে বয়সের ভারে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হঠাৎ করে তাদের সামনে এসে দাঁড়ালো। কিন্তু অবাক করার বিষয় হলো, তারা কিন্তু এর আগে একটু অনুভব করেনি যে পাশের থেকে কেউ আসছে, কিন্তু হঠাৎ করে তারা তাদের সামনে আসলে না, ওরা দুজনে একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায় এই কারণে, যেহেতু ওনারা অনেকটাই বয়স্ক, অনেকটাই, তারপর তারা ভিজে গেছে, আর এই ভিজে যাওয়ার দরুন তাদের মুখটা না একটু অন্যরকম লাগছিল। আর সেই কারণে সত্যি বলতে তাদের চেহারা দেখে ওরা একটু ভয় পেয়ে গিয়েছিল। প্রথমে তারা একটু চমকে উঠেছিল, বুকটা ধড়ফড় করে উঠেছিল, শরীরের সমস্ত রোম দাঁড়িয়ে গিয়েছিল। তখন সেই বয়স্ক যে বৃদ্ধাটি আছে, যে ঠাকুমা, তিনি তখন বললেন যে তোমরা কি রুম খুঁজছো? বলছে হ্যাঁ রুম খুঁজছি, কিন্তু এখানে তেমন তো পাচ্ছি না, হয়তো পেতাম ভিতরে কোথাও খুঁজলে, কিন্তু আমরা না বুঝতে পারছি না কি করব, কিচ্ছুই বুঝতে পারছি না। এদিকে বৃষ্টির মধ্যে বারবার ফোনটাও বের করতে পারছি না, খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। আচ্ছা আপনাদের কি কোনো চেনাশোনা আছে এখানে, কোথাও কোনো ঘর লজ বা কিছু? বলছে হ্যাঁ আমাদের বাড়ি আছে, আমাদের বাড়িতে গিয়ে তোমরা থাকতে পারো, কোনো পয়সা দিতে হবে না, চলো আমাদের বাড়িতে চলো। এই কথাটা শুনে মনে হলো ওরা যেন হাতে চাঁদ পেল। বিশেষ করে সেই দাদাটা যার জ্বর এসেছিল, তার জ্বর এখন একটু পড়েছে কিনা সে জানে না, কিন্তু একটু তার যে কাঁপুনি সেটা কমেছে। তার তো ভীষণই ভালো লাগলো যে সে একটা স্থায়ী ঠিকানা পেয়েছে আজকে রাত থাকার জন্য। তখন তারা এগোতে লাগলো তাদের পেছন পেছন। এদিকে তারা যেভাবে হাঁটছে সেই তালে তালে স্কুটি চালানো যাচ্ছে না, এত আস্তে তারা চালাতেও পারছে না, তাই শেষমেশ তারা কিন্তু সেই স্কুটি ঠেলে ঠেলে ওনাদের সঙ্গে যাচ্ছিলেন, তারা আগে আগে যাচ্ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, রাস্তা শেষ হয় না। সে রাস্তা না শেষ হয় হোক, কিন্তু কত দূর তাদের এখান থেকে ঘর? শেষমেশ তারা জিজ্ঞেসই করে ফেলেছিল যে মাসিমা এখান থেকে আপনাদের ঘর কত দূর? অনেকটা তো সময় হয়ে গেল, বৃষ্টিও পড়ছে, আপনারা ছাতা কেন নিয়ে আসেননি?
ওরা কিন্তু এর আগেও খেয়াল করেছিল তারা ভিজতে ভিজতে এসেছে, ছাতা নিয়ে আসেনি। কিন্তু ওই যে বললাম, তাদের দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, তারপর যে ঘরের কথা জিজ্ঞেস করেছে, তখন তারা না সমস্ত কিছু ভুলেই কি করে ঘর পাওয়া যাবে তার দিকে মনোনিবেশ করেছিল। কিন্তু এখন তারা লক্ষ্য করছে অনেকক্ষণ ধরেই যে তারা ভিজতে ভিজতে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে তাদের ঘরে কি একটা ছাতা পর্যন্ত নেই, এইভাবে ভিজছে? আর এদিকে তাদের কাছে রেনকোট রয়েছে, তবুও তারা কিন্তু ভিজে যাচ্ছে, এতটাই পরিমাণে বৃষ্টির সেই দিন তীব্রতা ছিল। তখন তারা জিজ্ঞেস করেছিল যে আপনারা ছাতা নিয়ে আসেননি কেন? কিন্তু সেই সময় সেই বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তাদের একটা কথারও কোনো উত্তর দিচ্ছিল না। সত্যি এই ব্যাপারটাকে কিন্তু এই দুজন ছেলে, অর্থাৎ এই দুজন দাদা, সন্দেহজনকভাবে কিন্তু নিচ্ছিল, ভয় ভয়ও করছিল। আধেও এরা কোনো সত্যিকারের মানবদরদী মানুষ তো? আর সত্যি কথা বলতে, প্রথমে তারা ঘরের কথা ভেবে তখন আর কিছু ভাবেনি, অন্য কিছু ভাবার অবকাশই পায়নি। কিন্তু এখন তাদের মনে হচ্ছে, বিশেষ করে যে দাদা আর কি স্কুটি চালাচ্ছিল, কারণ আরেকজন তার হয়তো ভাবার সেই সময় কোনো শক্তি ছিল না। সে তখন ভাবছিল কখন আমি একটা ঘরে পৌঁছবো, কখন আমি একটু শুয়ে পড়বো, তার শরীর আর দিচ্ছিল না। কিন্তু যে আর কি স্কুটি চালাচ্ছিল, যে আর কি সুস্থ ছিল, তার ব্রেন তো ঠিক আছে। তখন সে আস্তে আস্তে যখন স্কুটি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে না, তখন ভাবছে, প্রত্যেকটা সেকেন্ড ভাবছে, আচ্ছা একটা কথা, ওনারা কি করে জানলেন যে আমরা ঘর খুঁজছি? আর দ্বিতীয়ত, ওনাদের বাড়ি তাহলে অনেকটাই দূর, ঘরটা অনেকটাই দূর, আর ওনারা এইসব লোকজন খোঁজার জন্য যারা আর কি থাকবে এইখানে এই গলির মুখে এসে দাঁড়িয়েছিল। আজব ব্যাপার। ঠিক আছে, থাকতেই পারে, এরকম হয়তো এখানে অনেক ব্যবসার কাজে অনেকে লাগে, কিন্তু ওনারা বললেন টাকা দিতে হবে না, তাহলে কেন? এ বাবা, এ কি ব্যাপার? তখন না সমস্ত শরীর শিউরে উঠেছিল সেই দাদার। তখন সে হঠাৎ করে থেমে গিয়েছিল। থামার পরে তার বন্ধুকে বলছে যে এই ফিরে চল, আমরা অন্য কোথাও গিয়ে থাকি, বা কোনো দোকানের শেডের তলায় আমি বসবো, তুই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়িস, আর কিছু করার নেই, চল। তখন সেই বন্ধু বারবার করে বলছে, আরে বাবা, একটা ঘর তো পেয়েছি, শুতে তো পারবো, আমার শরীর আর দিচ্ছে না রে, আমি আর পারছি না। কিন্তু এই যে কথোপকথন হচ্ছে, এরা যে এই দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে কথা বলছে, ওই বৃদ্ধ বৃদ্ধা কিন্তু একবারের জন্য দাঁড়ায়নি। আস্তে আস্তে ঢিপ ঢিপ করে তারা এগিয়েই যাচ্ছে সামনের দিকে। আজব ব্যাপার, সত্যি এই বৃদ্ধ বৃদ্ধা খুবই সন্দেহজনক মানুষ। আচ্ছা, এরা কোনো ডাকাত নয় তো? হয়তো এনাদের বড় বড় কোনো সংস্থা রয়েছে যারা ডাকাতি করে, এনাদের দিয়ে হয়তো সেখানে নিয়ে যায়, তারপরে সব লুট করবে। অতএব যা যা খারাপ চিন্তা মাথায় আসতে পারে সমস্ত কিছুই সে দাদার মাথায় চলে এসেছিল, আর সে প্রত্যেকটা কথা চিন্তা করে শিউরে উঠছিল, প্রত্যেকটা কথা চিন্তা করে ভয় পেয়ে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে একটা দমকা হাওয়া সেই দাদার মুখের সামনে দিয়ে চলে গেল। মনে হলো তাকে ভাসিয়ে নিয়ে গেল, কিন্তু সে সেখানেই স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। তার পাশের যে বন্ধুটি ছিল তাকেও হয়তো ভাসিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু সে ওই যে বললাম না, এতটাই অসুস্থ, সে কিছুর ভাবার সময়ই পাচ্ছে না, ভাবতেই পারছে না। তখন দাদা বলল যে আমি পুরো চুপ হয়ে গিয়েছিলাম, আমার মুখ পুরো বন্ধ হয়ে গিয়েছিল, আমার ব্রেন কাজ করছিল না, মনে হচ্ছিল আমাকে যেভাবে কেউ পরিচালনা করবে আমি সেইভাবেই পরিচালিত হব। তখন তার হঠাৎ করে চোখ যায় সেই বৃদ্ধ এবং বৃদ্ধার দিকে, কিন্তু তারা বেশি দূর এগোতে পারেনি। ওই যে বললাম, আস্তে আস্তে তারা হাঁটছিল। সত্যি বলতে তার 5 থেকে 7 মিনিট পরে তারা একটা বাড়ির সামনে এসে উপস্থিত হয়। দোতলা বাড়ি, এবং বাড়িটা সত্যি বলতে জরাজীর্ণ, অনেক পুরনো। দেখে মনে হয় এখানে বহু বছর ধরে কেউ থাকে না। আশেপাশে সেখানে কোনো বাড়ি নেই, ফাঁকা জায়গা, কিন্তু দূরে দেখা যাচ্ছে যে অনেকগুলো বাড়ি। তারপরে আবার বাড়িঘর শুরু হয়েছে। যখন সেই বৃদ্ধ মানুষটি দরজা খুলল, সেই বৃদ্ধা কিন্তু পেছন ফিরে তাকিয়ে শুধু বলল, এসো। তারা দুজন ভেতরে ঢুকলো। স্কুটি রাখার কোনো জায়গা ছিল না, স্কুটি বাইরেই রেখেছিল, আর তাদের রেইনকোট দিয়ে সেই স্কুটি কিন্তু ঢেকে দিয়েছিল। তারপর তারা বারান্দায় গিয়ে বসে। কোথাও কিছু নেই, কিছু বলতে কি আছে সবই, কিন্তু সেইগুলো তো কাজের কিছু না। পুরো
নোংরা হয়ে পড়ে রয়েছে, কোথাও পা দেওয়ার জায়গা নেই। এমনকি যে ঘরের জানলা যেখানে রয়েছে সেখান থেকে লতা পাতা, মানে যেসব লতা পাতা হয় না অনেক দিন, মানে বহু বছর যদি কোনো বাড়িতে না থাকা হয় দেখবেন সেই বাড়িটা পুরো লতা পাতায় ঘিরে নেয়। বাড়ির বাইরে লতা পাতা একদমই নেই, কিন্তু জানলার ভেতর থেকে ঘরের মধ্যে লতা পাতা সমস্ত কিছু ভেতরে ঢুকে গেছে। আজব করার মানে বিষয় হলো যে এখানে কি কেউ থাকে না, নাকি এরা বয়স্ক মানুষজন বলে কোনো কাজ ঠিক মতো করতে পারে না, দুজনে দুমুঠো খায় আর এইভাবে তাদের জীবন চলে, হয়তো তাই হবে। তখন সেই সময় জিজ্ঞেস করে উঠেছিল সেই দাদা যে আচ্ছা মাসিমা, একটা কথা বলি, আপনাদের কি কেউ নেই? আপনারা কি এখানে দুজনেই থাকেন? তখন সেই মাসিমা কিন্তু উত্তর দিল, কারণ এর আগে তেমন কথা না বললেও এই বাড়িতে ঢোকার পরে কিন্তু ওনারা খুব ভালোভাবেই কথা বলছে, বরঞ্চ অনেক বেশি কথা বলছে। তখন সেই বৃদ্ধা অবশ্য ভাঙা গলায় বললেন যে না, আমাদের কেউ নেই, আমরা একাই এখানে থাকি, দুজন মানুষ বুড়ো বুড়ি, আমাদের চলে যায়, আমাদের দেখার কেউ নেই, আমরা একে অপরের সঙ্গী। তখন কিন্তু দাদা বুঝলো আচ্ছা আচ্ছা এই ব্যাপার, তাই হয়তো হবে, কারণ বয়স্ক মানুষজন তো, এনাদের পক্ষে কি দোতলা বাড়ি এভাবে মেনটেন করা সম্ভব? সম্ভব তো নয়। আর হতে পারে এনাদের কাছে কোনো টাকা পয়সা তেমন নেই, আর তাই তারা কিভাবে বা বাড়িটাকে মেনটেন করবে, বাড়িটাকে রিপেয়ার করবে। তখন দাদা আরেকটি প্রশ্ন করেছিল। দাদা তখন ভেবেই নিয়েছিল আমি কয়েকটা প্রশ্ন করব। আর এর মাঝখানে বলে রাখি, বাড়িতে ঢোকার পরে কিন্তু দাদার যে ওই একটা অন্যরকম লাগছিল না, যে যে যা বলবে আমি তাই শুনবো, বাড়িতে ঢোকার পরে কিন্তু সত্যি বলতে ঠিক হয়ে গিয়েছিল। বাড়িতে ঢোকার পরে নয়, বাড়িতে ঢোকার আগেই, মানে বাড়িটিকে দেখার পরেই কিন্তু ঠিক হয়ে গিয়েছিল অনেকটাই। তারপরে বাড়িতে ঢোকার পরে সমস্ত কিছু দেখে তাদের সাথে কথা বলে কিন্তু ওদের কিন্তু আগে যে ভাবটা ছিল ওটা সত্যি বলতে পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। তখন দাদার ভয় তো অবশ্যই লাগছিল। প্রথমে সে ভেবেছিল যে কি করে এখানে আসলাম, এখানে তো আসতে চাইছিলাম না। পরে আবারও ভাবলো যে ওই তো তার ওই বন্ধু বলছিল না যে সেখানে থাকতে পারবে না, শরীর অসুস্থ লাগছে, তাই হয়তো চলে এসেছি। তখন সে জিজ্ঞেস করলো প্রথম প্রশ্ন, তারপরে দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা মাসিমা একটা কথা বলুন তো, যে আপনারা দুজনে এখান থেকে এত দূর হেঁটে হেঁটে ওখানে গেছিলেন কি করে বলুন তো? আর আপনি জানলেন বা কি করে যে আমরা লজ খুঁজছি বা আমরা কোনো থাকার স্থান খুঁজছি? কি করে বুঝলেন আপনারা? এটাও হয়তো মানতাম যে যদি আপনারা টাকা নিতেন, যে টাকার জন্য হয়তো আপনারা ওখানে গিয়ে দাঁড়ান, যদি বৃষ্টির মধ্যে কাউকে পাওয়া যায় তাহলে আপনাদের কটা টাকা হবে, কিন্তু আপনারা তো টাকা নিতে চান না বলছেন। তখন সেই বৃদ্ধা যে কটা উত্তর দিল, সত্যি সেই কটা উত্তর কিন্তু যুক্তিসঙ্গতই ছিল। আর সে উত্তর শুনে ওরা বলতে পারেন সে দাদাই, কারণ বাকিজন নিচেই এক জায়গায় দেওয়ালে হেলান দিয়ে শুয়ে পড়েছিল, কারণ ওখানে তেমন কোনো বসার জায়গা কিছুই ছিল না। তখন সেই ঠাকুমা আর কি উত্তর দিল যে প্রথমত বাবা, আমাদের কোনো ছাতা নেই, আমরা মাথায় একটা প্লাস্টিক বেঁধেই গিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টির সঙ্গে সঙ্গে তো ঝড়ও হচ্ছিল, তাই সেই প্লাস্টিক উড়ে গিয়েছিল, তাই আমরা ভিজতে ভিজতে সেখানে যাই। আসলে এই সময় তো আমরা জানি যে অনেকে হয়তো বৃষ্টির মধ্যে দাঁড়াবে, কারণ পাশেই তো একটা দোকান আছে, দোকানেও দাঁড়াতে পারে, আমরা সেখানে গেছিলাম কিন্তু দেখতে পাইনি। পরে আমরা চলে আসছিলাম, আর যখন তোমরা ওই স্কুটি নিয়ে ঢুকছিলে তখন আমরা আওয়াজ পেয়েছিলাম, তাই আমরা আবার চলে এসেছি। আর সত্যি বলতে টাকা নেওয়ার কথা ওরকম কেন বললাম, কারণ আমি জানি যে যে কেউ আমার বাড়িতে থাকুক না কেন সে নিশ্চয়ই টাকা না দিয়ে যাবে না। প্রথমে যদি ওরকম বলি তাহলে হয়তো আমাদের ভালো ভাববে আর আমাদের কাছে থাকতে আসবে, তারপরে হয়তো যে টাকা লজে দিত তার থেকে হয়তো বেশি টাকাও দিয়ে যেতে পারে, তাই আমরা ওখানে গিয়েছিলাম। এত সুন্দর বুঝে বুঝে ওই বৃদ্ধা মহিলাটি উত্তর দিলেন, যেখানে কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না, সন্দেহের অবকাশই আর থাকে না। একটু স্বস্তি পেল সেই দাদা। তারপর কিন্তু জিজ্ঞেস করে যে ঠিক আছে, আচ্ছা বুঝলাম, তাহলে আমরা ঘুমোবো কোথায়? তিনি তখন বললেন যে বাবা, উপরে চলো, উপরে একটা ঘর আছে, একটা খাটিয়া মতো পাতা আছে, তোমরা সেখানে গিয়ে ঘুমোতে পারবে। তখন সে দাদা বলল যে উপরে কটা ঘর আছে, আপনারা কোথায় ঘুমোন? তখন সেই বৃদ্ধা বলে উঠলেন, দুজনেই বললেন যে আমরা সর্বত্রই থাকি, আমাদের কোনো স্থায়ী ঘর নেই, আমরা যেখানে খুশি সেখানেই থাকতে পারি, তোমরা গিয়ে ওখানে ঘুমিয়ে পড়ো, তোমরা কটায় উঠবে বলো, আমরা সেই সময় গিয়ে তোমাদের ডেকে দেব।
সেই মুহূর্তে সে দাদা আবার বলে ওঠে, আচ্ছা বলছিলাম কি, আপনাদের ঘরে কি কোনো ওষুধ আছে? দাদা জানে যে এর উত্তরে নাই আসবে, কারণ এই ঘরে কোনো ওষুধ থাকার কথা তো নয়। তখন দাদা বলল যে আসলে আমার বন্ধুর খুব জ্বর এসছে। তখন তিনি বললেন, ঠিক আছে, ওষুধ তো নেই, আমি জলপট্টি দিয়ে দিচ্ছি, দেখবে তাড়াতাড়ি সেরে যাবে। তুমি তোমার বন্ধুকে উপরে নিয়ে যাও, আমি একটু পরেই আসছি। তারা কিন্তু আস্তে আস্তে উপরে গেল। উপরে গিয়েও সেই একই অবস্থা। দেখে মনে হচ্ছে বহু বছর এখানে কেউ থাকে না। মনে হচ্ছে এই বাড়ির মধ্যে কোনো ঝড় হয়ে গেছে। এই বাড়িটাই হয়তো একদিন ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল, তারপরে হয়তো কোনো ক্রমে বেঁচে গেছে। এতটাই জরাজীর্ণ লাগছিল সেই বাড়িটিকে। তবু আর কিছু করার নেই। এত সুন্দর উত্তর সে বৃদ্ধার কাছ থেকে পেয়েছে যে আর কিছু ভাবতে ইচ্ছা করছে না। যত ভাববে তত ভয় করবে। ভয় পাওয়াটা যাবে না। এখন এখানে রাতটা কোনো মতে কাটিয়ে তারপরে সকাল সকাল ভোরবেলা দিকে বেরিয়ে যেতে হবে। তার বন্ধুকে ফোন করতে গেল উপরে যাওয়ার পরে। যখন তার এই বন্ধুকে বিছানায় শুইয়ে দিল, বিছানা বলতে কিছুই না, একটা খাটিয়া মতো, যেটা যথেষ্ট পুরনো, দেখে মনে হয় সেখানে কেউ ঘুমোয় না বহু বছর। তবু সেই বন্ধুকে সেখানে শুইয়ে দিয়ে তার এই বন্ধুকে, যে আর কি শিলিগুড়িতে থাকে, তাকে ফোন করলো। তাকে ফোন করার পরে বলল যে আমরা একটা স্থায়ী ঠিকানা পেয়ে গেছি, আমরা সেখানেই আছি, তুই চিন্তা করিস না, আমরা ভোর ভোর এখান থেকে বেরিয়ে পড়ব। যখন দাদা তার বন্ধুকে নিয়ে ঢুকেছিল তখন কিন্তু দরজা দিয়ে দিয়েছিল। আসলে অভ্যেসবশত বা ভুল করে হয়তো দরজাটা দিয়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে কথা বলার পরে যখন পেছন ফিরে তাকালো, তখন দেখলো একটা গামলা, যে গামলাটা দেখলে বমি চলে আসে, এতটাই নোংরা সেই গামলা। সেই গামলার মধ্যে কিছুটা জল রয়েছে আর একটা মলিন কাপড় রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি কখন ঘরে ঢুকলেন। যখন তারা প্রথমেই ঘরে ঢুকেছিল তখন কিন্তু দরজা খোলার সময় আওয়াজ হয়েছিল, যেরকম একটা পুরনো বাড়িতে হয়ে থাকে আর কি, যে অনেক বছর কোনো দরজা না খুললে দরজা খোলার পরে যে আওয়াজটা হয়। কিন্তু দরজা দেওয়ার তো ছিল। যখন তিনি দরজা খুললেন তখন তো કોઈ আওয়াজ হলো না। আর এখন যে বৃদ্ধা মহিলাকে তিনি দাদা দেখছে আর কি, তখন তো দরজা বন্ধই আছে। তাহলে কখন সে দরজা খুললো, কখন সে দরজা বন্ধ করলো, আর কখন পেছনে এসে দাঁড়ালো? কিছুই তো টের পেল না। একটু অনুভবও তো করবে, কিছুই তো অনুভব করতে পারলো না। তখন স্বাভাবিকভাবেই কিন্তু সেই দাদা ভয় পেয়ে গিয়েছিল। তার শরীরটা কিন্তু ভয়ের কারণে কাঁপছিল। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ এরকম একটা সিচুয়েশন ঘটে গেছে। আর দ্বিতীয়ত সে বৃদ্ধা মহিলাকে এতটাই বয়স্ক লাগে, তো আর একটু ভয় ভয়ও লাগছিল তাকে দেখে আর কি। তার চেহারা দেখে যেভাবে আর কি সে রয়েছে, মনে হচ্ছে যে বহু বছর সে জামা কাপড় পাল্টায় না, স্নান করে না, সেরকম মনে হচ্ছিল। সে হতে পারে শাড়ি হয়তো না পাল্টাতেও পারে, হয়তো তেমন শাড়ি নেই, কিন্তু স্নান করবে না। গন্ধ তেমন কিন্তু বেরোচ্ছিল না, এটা একদমই ঠিক কথা, কিন্তু দেখে অন্যরকম লাগছিল। তখন সেই মুহূর্তে সেই দাদা দেখতে পেল যে সেই বয়স্ক মানুষটি তার আর কোনো কথা না শুনে, তাকে কোনো কিছু না বলে সে দাদার দিকে চলে যায় এবং তাকে জলপট্টি দেওয়া শুরু করে। মোটামুটি 5 থেকে 6 মিনিট জলপট্টি দেওয়ার পরে, জল দিয়ে ওই যে কাপড়টা দিয়ে তার মাথায় দেওয়ার পরে তার জ্বরটা চলে যায় এবং সে একটু সুস্থ হয়। তার কপালে হাত দিয়ে দেখে দাদা যে এখন আর তার শরীরে কোনো জ্বর নেই। তখন সে বৃদ্ধা মহিলা কারোর সঙ্গে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই সময় দাদা, যেহেতু ওই যে আরেকটা বন্ধু আছে না দাদার, তার মাথায় এরকম হাত বোলাচ্ছিল যে তুই ঠিক আছিস কিনা, অতটা খেয়াল করেনি। কিন্তু পেছন ফিরে দেখলো যে সে বৃদ্ধা মহিলা সেখানে নেই। তখন কিন্তু দাদা ভেবেছিল যে নিশ্চয়ই সে বৃদ্ধা মহিলা এখনও দাঁড়িয়ে আছে, যেহেতু তার যাওয়ার কোনো সে আওয়াজ পায়নি। কিন্তু পেছন ফিরে দেখলো সে নেই। এদিকে দরজা সে আগের মতোই বন্ধ। তাহলে এইবারও কোনো আওয়াজ হলো না। আর এই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে বাইরে বেরিয়ে গেল, দরজা খুলে আবার দরজা দিয়েও ফেললো। কি আজব ব্যাপার। তখন সে দাদা উঠে কিন্তু দরজা খুললো, আর তারপর দরজা খুলে কিন্তু বাইরে বেরোলো। কিন্তু কাউকে কোথাও দেখতে পেল না, কোথাও না। তাহলে হয়তো নিচে চলে গেছে, কিন্তু এত দ্রুত। আর সব থেকে তার অবাক লাগছে, যখন তারা একটু আগে আসছিল তখন তারা কিন্তু খুবই আস্তে চলছিল, খুবই আস্তে। কিন্তু এখন এত তাড়াতাড়ি এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে? হতেও পারে হয়তো দাদার মনের ভুল, হয়তো সময়টা কিছুটা বেশি হয়ে গেছে, সে বুঝতে পারছে না, সে সময়টাকে কম ভাবছে। তখন সে মাথাটাকে আর অন্য কোনো দিকে কাজে না লাগিয়ে ভেতরে ঢুকলো, দরজা বন্ধ করলো, তারপর শুয়ে পড়লো। যে এখন যদি সে একটু বিশ্রাম না নেয় তাহলে কিন্তু তার শরীরটা সত্যি খুব অসুস্থ হয়ে পড়বে। এরপরেও ভোরবেলার দিকে
তাকে উঠে তো আবার কয়েক ঘন্টা জার্নি করতে হবে, তাকে গাড়ি চালাতে হবে। তখন সে শুয়ে পড়ল, আর শোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দাদা ঘুমিয়ে পড়ল, যেহেতু খুবই ক্লান্ত ছিল। কতক্ষণ হয়েছে সে ঘুমিয়েছে জানে না, কিন্তু একটু পরেই হঠাৎ করে মনে হলো তার দরজা কেউ খুলল। সে দরজা খোলার আওয়াজ হলো, কিন্তু তার ঘুম ভাঙছে না, সে কোনো মতে ঘুম থেকে উঠতে পারছে না। তার মনে হলো সেই ঘরের ভেতরে কারোর ফিসফিসানি আওয়াজ, মনে হলো কেউ ফিসফিস করে কথা বলছে একে অপরের সাথে। আবার পরক্ষণে দাদা বুঝতে পারছে যে কেউ যেন কাঁদছে, ভীষণ কাঁদছে। হঠাৎ করে তার মানুষের কান্নার আওয়াজ মনে হচ্ছে। একটু পরেই তার মনে হলো যে কাঁদার আওয়াজটা কোনো মানুষের নয়। দেখবেন কোনো রাত্রে যদি কোনো কুকুরের বাচ্চা সুর করে কাঁদে, ঠিক সেই রকম আওয়াজ হচ্ছে। এবং সেই আওয়াজটা কিন্তু রাস্তা দিয়ে হচ্ছে না, সেই আওয়াজটা কিন্তু দূরের থেকে হচ্ছে না। মনে হচ্ছে সেই আওয়াজটা তার কানের পাশে। এতটাই তীব্র সেই আওয়াজ যে সেই আওয়াজে সেই দাদা ধড়ফড় করে ঘুম থেকে উঠে বসেছে। কারণ এর আগে সে এত সব আওয়াজ শুনেও কিন্তু চাইলেও ঘুম থেকে উঠতে পারছিল না, কিন্তু তার কানে এতটাই তীব্রভাবে সেই কাদার আওয়াজটা আসছে যে সেই আওয়াজের দরুনই সে উঠে পড়ল। কিন্তু উঠে দেখল ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। সে ফোনটাকে ধরল, কিন্তু ফোন সুইচড অফ। তার বন্ধুর ফোনটা খোঁজার চেষ্টা করলো, আর এই যে খুঁজছিল সেই আওয়াজ পেয়েই, সেটা অনুভব করতে পেরেই তার বন্ধু ঘুম থেকে উঠে পড়ে। তার শরীরে এখন আর জ্বর নেই। তখন সে বলে, কি খুঁজছিস? বলছে, আমার ফোনটা সুইচড অফ হয়ে গেছে, তোর ফোনটা একটু দেখতো। তখন দাদা সেই ফোনটা দিল সেই দাদাকে আর কি। তারপর দাদা ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখলো ঘরে কোথাও কিছু নেই, দরজা কিন্তু যেরকম ছিল সেরকমই রয়েছে। তাহলে এত সব যে আওয়াজ হলো, সেই আওয়াজগুলো কি ছিল? তাহলে সেগুলো কি তার মনের ভুল ছিল? হয়তো সে খুব ক্লান্ত, যে কারণে সে ভুলভাল শুনছিল, হয়তো স্বপ্ন দেখছিল। আর সেই সময় দাদা ঘড়িতে দেখলো তখন মোটামুটি প্রায় 2:30 মতো বেজে গেছে। বাইরে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তারা এই কারণে বলল যে বাইরের কোনো আওয়াজ তারা কিন্তু আর পাচ্ছে না, তাহলে হয়তো বৃষ্টি হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। দাদার না সেখানে থাকতে আর ভালো লাগছিল না। তখন ওই দাদাকে বলল যে তোর শরীর কি এখন ঠিক আছে, তোর কি জ্বর কমেছে? বলছে, হ্যাঁ জ্বর কমেছে। বলছে, চল তো বাইরে, বৃষ্টি মনে হয় বন্ধ হয়ে গেছে, আমরা না বেরিয়ে যাই। বলছে, কেন এখন বেরিয়ে যাব কেন? এখানেই রাতটা মোটামুটি করে কাটাই, তারপরে ভোরবেলার দিকে বেরোবো। বলছে, না রে, আমার এখন আর ভালো লাগছে না এখানে থাকতে, আসলে আমার একটু ভয় ভয় করছে। তখন কিন্তু সে তার বন্ধুকে বলল, বলছে, কিসের ভয়? তখন এই যে আওয়াজ পাচ্ছিল, এই যে একটা স্বপ্ন দেখলো, সমস্ত কিছু তার বন্ধুকে বলল। সেই কথা শুনে অবশ্য পাশে যে বন্ধুটি ছিল তার, সেই দাদাও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। তাই তারা সেখান থেকে উঠল। প্রথমে ভাবলো একবার ফোন করবে তার সেই বন্ধুকে যে আর কি শিলিগুড়িতে থাকে, কিন্তু দেখলো ফোনে কোনো নেটওয়ার্ক নেই। না থাকার কোনো কারণ নেই, সেটা চলে যেতেই পারে। তখন তারা সেখান থেকে বেরোলো। তাদের কাছে কিন্তু ব্যাগটা কিছুই ছিল না, কারণ ব্যাগ যা আছে সমস্ত কিছুই কিন্তু ওই স্কুটির ভিতরেই ছিল, সেটা আর বের করেনি। তারা সেখান থেকে বাইরে বেরোলো। বাইরেও ঘুটঘুটে অন্ধকার। ওই যে আরেকটা দাদা ছিল যে অসুস্থ ছিল, তার ফোনটা দিয়ে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েই তারা আস্তে আস্তে নিচে নামতে শুরু করলো। কিন্তু নিচে কোথাও কাউকে দেখতে পেল না। একবার অন্তত সে বৃদ্ধ এবং বৃদ্ধাকে বলে আসা উচিত যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বৃষ্টি কমে গেছে যেহেতু, কিন্তু কোথাও ডেকে তাদের পাওয়া যাচ্ছে না। তখন দাদার মনে একটা জেদ চেপে বসলো যে তারা এই রাত্রেবেলায় কোথায় গেল, ডাকছি সাড়া দিচ্ছে না, চল তো সমস্ত ঘর একটু খুঁজি। তারা কিন্তু সেই সময় যে কটা ঘর ছিল সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও দেখতে পেল না। আর যখন তারা সেই ঘর খুঁজছিল সেই সময় কিন্তু তারা রান্নাঘরের মধ্যেও প্রবেশ করে। রান্নাঘর বলা ভুল, সেখানে রান্নার কোনো চিহ্ন মাত্র নেই। বহু বহু বছর সেখানে হয়তো কোনো রান্নাই হয় না। এমনকি সেখানে এমন কিছু নেই যার দ্বারা প্রমাণ পাওয়া যাবে যে এখানে কোনো মানুষ থাকে এবং তারা দুবেলা দুমুঠো খেতে পারে, খায়। কোথাও দেখতে পেল না। তখন দাদা না ভয় শিউরে উঠেছিল, তার সমস্ত শরীর কাঁপছিল। তখন দুই দাদা একে অপরের মুখের দিকে তাকানো, যে কি হলো ব্যাপারটা, তাহলে কি আমরা কোনো ভৌতিক বাড়িতে চলে এসেছি? তারা যখন এটা অনুভব করলো তখন তারা জোরে পা চালিয়ে বাইরের দিকে যেতে গেল, কিন্তু সেই মুহূর্তেই দেখলো সামনে দাঁড়িয়ে রয়েছে সে বৃদ্ধ এবং বৃদ্ধা, আর তাদের দেখে চিৎকার করে উঠেছিল সে দাদা,
চিৎকার করেছিল এই কারণে ভয় পেয়ে গিয়েছিল আর কি, প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তারপর একটু নিজেকে সামলে নিল যে না, চিৎকার করলে তো হবে না। তখন সেই জেঠিমা বলল যে বাইরে তোমরা বেরিয়ে যাচ্ছ, এখনও তো বাইরে বৃষ্টি হচ্ছে। বলছে বাইরে বৃষ্টি হচ্ছে? কোথায় বৃষ্টি হচ্ছে? আমরা তো কোনো আওয়াজ পাচ্ছি না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বলছে না, এখনো বৃষ্টি হচ্ছে। তখন দাদা না প্রচণ্ড রেগে গিয়েছিল, খুব রেগে গিয়েছিল। তখন দাদা বলছে কি বলছেন আপনি বলুন তো, আমি কোনো আওয়াজই পাচ্ছি না। দাদা জোর করে বাইরে দরজা খুললো, যেই খুললো সেই ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। অবশ্য আগের থেকে হয়তো পড়ছিল, কিন্তু আর আগে তো একটু আওয়াজ তার কানে আসেনি। যেহেতু পুরো নিঃশব্দ ছিল চারিদিক, যখন দরজা খুললো না, আর যেহেতু বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই আওয়াজটা মনে হলো কানে এতটাই পরিমাণে লাগলো যে ওদের কানে যন্ত্রণা করা শুরু করে দিল। কিন্তু যখন পিছন ফিরে বলতে গেল যে আমরা আওয়াজ পেলাম না কেন, তখন তারা কিন্তু কাউকে দেখতে পেল না, কেউ সেখানে ছিল না। তাহলে বুঝতেই পারছেন সেই মুহূর্তে ওদের সিচুয়েশনটা কি হয়েছিল, কতটা পরিমাণে ওরা ভয় পেয়ে গিয়েছিল। ওরা কি আর পারে পেছন ফিরে সেই ঘরে গিয়ে প্রবেশ করতে? তাদের কি আর সাহসী কুলোয়? তারা সেখান থেকে বাইরে বেরিয়ে এসেছিল, বাইরে বেরিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি তাদের সমস্ত শরীর ভিজিয়ে দিচ্ছে, কারণ তাদের কাছে এখন কোনো রেইনকোট নেই। এদিকে ফোনটা পকেটে রয়েছে, ফোনটাও হয়তো ভিজে যাচ্ছে, হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওরা কিছুই আর ভাবতে পারছে না। দুজনেই এতটা পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল যে ওরা সত্যি আর কিছু ভাবতে পারছে না। হঠাৎ করে একটা বজ্রপাতের আওয়াজে ওদের সম্বিত ফিরল। ওরা তখন কি করবে কিছু বুঝতে পারছে না। ওরা স্কুটি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এদিকে যে চাবি দিতে হবে ওরা ভুলে গেছে, মাথাতেই নেই। তখন আরেকটা বন্ধু বলছে যে চাবিটা কোথায়, চাবিটা লাগা। বলছে এই রে, চাবি তো নিয়ে আসিনি, চাবি তো এই খাটিয়ার উপরেই ছিল, কি করি এখন? এখন ওরা কি করে? ওদের আর সাহস নেই যে ওরা ভিতরে যাবে। ওরা বুঝে গেছে ওরা কোথায় এসেছিল, এখানে নিশ্চয়ই কোনো মানুষ নেই, আর থাকতেও পারে। মানুষ থাকলে ওরা পাগল, ওখানে যাওয়া যাবে না। মানে সমস্ত কিছু দিয়ে ওরা না প্রচণ্ড ভয়ে পেয়ে গেছে, ওরা ভিতরে প্রবেশ করতেই পারছে না। ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে মোটামুটি প্রায় আধ ঘন্টা ধরে, ওখানে ওরা ভিজেছে। আর এই যে আধ ঘন্টা ধরে ভিজলো, তারপরে কি তাদের মোবাইল ঠিক থাকে? মোবাইল গেছে নষ্ট হয়ে। একজনের তো ফোন সুইচ অফ ছিল, আরেকজনের যে ফোনটা ঠিক ছিল কিন্তু নেটওয়ার্ক ছিল না, তার ফোনটাও গেছে বন্ধ হয়ে, ফোনে কোনো কাজই হচ্ছে না। তখন তারা আর কিছু না ভেবে স্কুটি ওখানে রেখেই হাঁটতে লাগলো। তারা ভাবলো একটু সামনের দিকে, অর্থাৎ যে দিক থেকে তারা এসেছে সেই দিকে যাওয়ার পরে একটা বাড়িতে তারা নক করবে এবং তাদের বলবে। কিন্তু দুই এক বাড়িতে নক করার পরেও তারা কেউই, মানে একজন দরজা খুলেছিল, ওদের দেখে দরজা মুখের পরে বন্ধ করে দিয়েছে, হয়তো ভেবেছে যে ওরা খারাপ কেউ। আরেকজন তো তাদের হয়তো ভিতর থেকে দেখেছে কিনা, হয়তো সিসিটিভি ক্যামেরা দেখতে পারে, কিন্তু তাদের দেখে দরজা, মানে কলিং বেলের আওয়াজ শুনে তারা দরজা কিন্তু খোলেনি। এইভাবে 3-4টে বাড়িতে যাওয়ার পরেও কোনো জায়গা থেকে তারা কোনো রেসপন্স পাচ্ছিল না। শেষমেশ একটা বাড়িতে তাদেরই বয়সী একটি ছেলে ছিল, কিন্তু তারা হিন্দিতে কথা বলে আর কি, হয়তো বাইরে কোথাও থাকতো সেখান থেকে, যাই হোক, মানে তারা হিন্দি ভাষী আর কি। তারা এরকম বলে যে কি ব্যাপার, কি হয়েছে? হয়তো বাড়িতে ছেলে মানুষ ছিল বলে দরজা খুলেছে। তখন তারা সমস্ত ঘটনা খুলে বলল, দাদা এই ব্যাপার, রাত্রেবেলায় এই হয়েছিল। হয়তো বিশ্বাস করলো, তাদের ভেতরে ডাকা হলো এবং তাদের ফ্যামিলিতে অনেকেই ছিল। তারা বাইরে বেরিয়ে আসলো, সমস্ত কথা শুনলো, কিন্তু তারা বুঝতে পারছে না যে এরা কোন বাড়িতে ছিল, কারণ ওইদিকে তো কোনো বাড়ি নেই যেখানে মানুষজন থাকে, মাঝখানের দিকে। তখন হঠাৎ করে একজন বয়স্ক মানুষ, তিনি বলে উঠলেন, কেন, আমি মাঝখানে শুনেছিলাম সেখানে তো একটা বাড়ি আছে, আমি কয়েকদিন আগে হাঁটতেও তো ওইদিকে গিয়েছিলাম, ওরা যে দিকটার কথা বলছে সেখানে একটা বাড়ি আছে, কিন্তু সেই বাড়ি তো পোড়ো বাড়ি, আমি তো শুনেছি। বলছে পোড়ো বাড়ি বলতে? মানে পোড়ো বাড়ি মানে পোড়োই বাড়ি। ওই বাড়িটা শুনেছি অনেক বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল কোনোভাবে, এবং ওই বাড়ির ভিতরে যে দুজন মানুষ থাকতো বয়স্ক, তারা নাকি পুড়ে গিয়েছিল, পুড়ে মারা গিয়েছিল। এটাই তো জানি। ওনাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, কিন্তু ওদের খবর শুনেও তারা এখানে আসেনি এবং এই বাড়ির কোনো ব্যবস্থাও তারা করেনি। এটা শুনে তো ওই দুই বন্ধু থরথর করে কাঁপতে লাগলো। যে বন্ধুর জ্বর চলে গিয়েছিল তার কিন্তু আবার জ্বর চলে আসলো এই কথাটা শুনে, প্রচণ্ড জ্বর। তারপর তাকে সেই বাড়ি থেকে ওষুধ দেওয়া হয়, তার আগে কিছু খেতেও দেওয়া হয়। তারা সেখানে, মানে সেই দাদাটা আর কি খায়, তারপরে ওষুধ খায়। তাদের ড্রেস চেঞ্জ করতে দেওয়া হয়েছিল। ছেলেটি সত্যি খুব ভালো ছিল, খুব হেল্প করেছিল।
তার নিজের ড্রেস দিয়েছিল, কিন্তু যখন তারা ড্রেস চেঞ্জ করে তখন দেখতে পায় তাদের জিন্সের পকেটে, তাদের বলতে যে দাদা আর কি স্কুটি চালাচ্ছিল তার পকেটে ওই সেই স্কুটির চাবি রয়েছে। কি আজব বিষয়, এটা জানলে হয়তো সেখান থেকে চলেই আসতো। বরঞ্চ ভালোই হয়েছে এই বাড়িতে এসে উঠেছে, এখানে এখানে থাকতে পারছে, ওষুধ খাওয়াতে পেরেছে তার বন্ধুকে এবং সমস্ত কথা জানতে পেরেছে। তারপর তাকে বললো যে স্কুটি চাবি আমি পেয়েছি, এই ব্যাপার। বলছে ঠিক আছে, এখানে বিশ্রাম নাও, তারপরে ভোরবেলার দিকে আমরা দেখছি। তারা সেখানে ভোরবেলার দিকে যায়, কিন্তু গিয়ে দাদা দেখে যে সেই বাড়িতে তালা দেওয়া রয়েছে এবং সে তালা বহু পুরনো। আর বাড়িটা রাত্রেবেলা যেরকম মনে হয়েছিল তার থেকে এখন মনে হচ্ছে অনেক বড়। বাড়িটার হয়তো কোনো অস্তিত্ব নেই সেরকমই মনে হচ্ছে। উপরের দিকটাই তো অনেকটা ভেঙে চুরে গেছে, কেমন লাগছে বাড়িটাকে। আর এই বাড়িতেই ওরা রাত্রেবেলা ছিল, ওরা সত্যি কল্পনা করতে পারছে না। তারপর সেখান থেকে তারা স্কুটি নেয় এবং বেরিয়ে পড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে আসার পরে তার বন্ধুকে সমস্ত ঘটনা বলে। সে তো শুনে পুরো অবাক হয়ে যায়। তারপরে ওদের যে যাওয়ার কথা ছিল না দার্জিলিং, তারা যায়নি, মানে গিয়েছিল, মানে সেই দিনই আর যায়নি, তার পরের দিনও যায়নি। তার বন্ধু যে রুমে থাকে আর কি, একটাই রুম আর লাগোয়া কিচেন মতো রয়েছে, লাগোয়া বাথরুম রয়েছে, সেই একটা রুমেই তারা দুদিন থাকে। তার বন্ধুকে ডাক্তার দেখায়, ভালো ওষুধ খায়, সে একটু সুস্থ হয়। আর যে দাদাটা স্কুটি চালাচ্ছিল সেও তো খুব ভয় পেয়ে গেছে, প্রচণ্ড ভয়, সেও সেখানে একটু বিশ্রাম নেয়। তারপরে কিন্তু তারা ঘুরতেও যায়, কিন্তু বেশি দিনের জন্য না, ওই দুদিনের জন্য। তারপর যখন তারা ফিরেছিল তখন কিন্তু তারা বাসে করে বাড়ি ফিরেছিল। অনেকে হয়তো বলতে পারে স্কুটি কোথায় গেল, স্কুটি নিয়ে গিয়েছিল, বাসের উপরে বেঁধে নিয়ে গিয়েছিল, সেরকম হয়তো মানে কন্ট্রাক্ট করে নিয়েছিল যে এরকম স্কুটিটা নিয়ে যেতে হবে, কত কি দিতে হবে, তো অনেক টাকা দিয়েই ওদের যেতে হয়েছিল, বাসে করে গিয়েছিল। আর বাড়ি যাওয়ার পরে কিন্তু সমস্ত কথাই ওরা বাড়িতে বলেছিল যে এই ব্যাপার, এরকম ভয় পেয়েছি। আর তখন তাদের মা বাবা যারা আর কি ছিল, দাদা যেটা বললো যে একটু ঝাড়িয়েও দিয়েছিল। ঝাড়ানো মানে বুঝতে পারছেন, তবে বহুবার কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করি। ঝাড়ানো মানে কি, যে অনেক বয়স্ক দাদু ঠাকুমা থাকে যারা ভয় পেলে একটু মন্ত্র পড়ে দেয়, একটু ঝাড়িয়ে দেয়, তাতে মনে হয় যে অনেকটা ভয় কেটে গেছে, নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে গেছে, সেটাই আর কি। তো সেটাই করা হয়েছিল তাদের। তারা ভয়টা সরিয়ে ফেলতে পেরেছিল, ভয় কমে গিয়েছিল। কিন্তু এই দাদা বলল যে সেই দিনটার কথা কোনোদিনও ভুলবো না। মনে হচ্ছিল কোনো কল্পনার জগতে চলে গিয়েছি, মনে হচ্ছিল কোনো স্বপ্ন দেখেছি। সেদিন কোনো স্বপ্নই ছিল, হয়তো বাস্তব নয়, কারণ এরকম বাস্তব কখনো হয়তো ঘটে না। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা বন্ধুরা। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।